দেখো তোমাদের থার্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার আছে লিকুইড স্টেট। লিকুইড স্টেটে প্রথমেই যে টপিকটা রয়েছে আজকে সেটা দিয়েই শুরু করব। প্রথমেই রয়েছে দেখো তরলে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। এখানে দ্রবণ বলতে এখানে ধরবে যে তরলে কঠিনের দ্রবণের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার দ্রবণের গাঢ়ত্ব বা শক্তি মাত্রা প্রকাশ, এটা তোমরা এর আগে মানে প্রিভিয়াস ক্লাসে শিখে এসছো, তবে আরও ডিটেলসে জানবো, কিছু প্রবলেম করব, এদের একক নিয়ে জানবো, আর একটু ডিটেলিংয়ে আমরা যাব, ঠিক আছে। তো প্রথমেই যে গাঢ়ত্ব, আচ্ছা গাঢ়ত্ব বা শক্তি মাত্রা বলতে কি দ্রবণের, মানে কিছুটা পরিমাণ মানে নির্দিষ্ট পরিমাণ দ্রবণে বা দ্রাবকে কতটা পরিমাণ দ্রবীভূত আছে সেই পরিমাণটাই একটা নির্দিষ্ট ইউনিটের মাধ্যমে প্রকাশ করা হয়, যাকে আমরা বলছি শক্তিমাত্রা। তো শক্তিমাত্রা তোমরা জেনে এসছো যে শতকরা মাত্রা হিসেবে প্রকাশ করা হয়, মানে পার্সেন্টেজ স্ট্রেংথ, ঠিক আছে। নর্মালিটি, মোলালিটি, ফর্ম্যালিটি, মোল ভগ্নাংশ, গ্রাম পার লিটার এবং পিপিএম, ঠিক আছে। তো প্রথমেই আমরা আসছি শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ। শতকরা মাত্রা কথাটার মধ্যে শতকরা কথাটা রয়েছে, অর্থাৎ কোনো দ্রবণের, ভালো করে দেখো, কোনো দ্রবণের, কোনো দ্রাবকের বলেনি কিন্তু, এটা দ্রবণের হিসেবে হয়, ঠিক আছে। কোনো দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। এবার বলেছে কোনো দ্রবণের 100 ভাগে, এবার এই 100 ভাগটা হতে পারে আয়তনে অথবা ওজনে। দ্রাবের ক্ষেত্রেও তাই, কত ভাগ দ্রাব বলতে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে বা কত ml দ্রাব দ্রবীভূত আছে। তাহলে সেই হিসেবে শতকরা মাত্রা 3 ভাবে হয়, একটা হচ্ছে ওজন ভিত্তিক শতকরা মাত্রা, ওজন আয়তন ভিত্তিক এবং আয়তন ভিত্তিক। শুনেই বুঝতে পারছো যে ওজন W/W অর্থাৎ ওজন, যে প্রতি 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রাব দ্রবীভূত রয়েছে, সেটা হচ্ছে ওজন ভিত্তিক শতকরা মাত্রা। ওজন আয়তন ভিত্তিক শতকরা মাত্রা কি, প্রতি 100 ml দ্রবণে কত গ্রাম দ্রাব দ্রবীভূত রয়েছে। অথবা যদি দ্রাবটাও লিকুইড হয় এবং দ্রাবক এবং দ্রাব দুজনেরই প্রকৃতি লিকুইড হয়, তাহলে দ্রবণের প্রতি 100 গ্রাম দ্রবণে প্রতি 100 ml দ্রবণে কত ml দ্রাব দ্রবীভূত রয়েছে, ঠিক আছে। এই 3 রকমভাবে শতকরা মাত্রায় প্রকাশ করা হয়। এবারে আসছি নর্মালিটি কি, কোন এখানেও কিন্তু দ্রবণের হিসেবে নেওয়া হচ্ছে, ভালো করে দেখো, দ্রাবকের নয়, কোনো দ্রবণের প্রতি লিটার বা প্রতি 1000 মিলিলিটার আয়তনে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে, কত গ্রাম তুল্যাঙ্ক, হ্যাঁ, তাকেই বলা হচ্ছে নর্মালিটি। এবারে দেখো, যদি গ্রাম তুল্যাঙ্ক কীভাবে বের করতে, তুল্যাঙ্ক ভার, কোনো যৌগের তুল্যাঙ্ক ভার কী করে বের করতে হয়, এটা তোমরা আগেও শিখে এসছো, আরেকবার তোমাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। দেখো যে আণবিক গুরুত্ব, মলিকিউলার ওয়েট, একে যদি ক্ষার হয় তাহলে তার অ্যাসিডগ্রাহিতা দিয়ে ভাগ করব, যদি অ্যাসিড হয় তার ক্ষারগ্রাহিতা দিয়ে ভাগ করব, কিংবা যৌগটা যদি লবণ হয় কোনো একটা, তাহলে তার মোট ক্যাটায়নিক চার্জ বা মোট অ্যানায়নিক চার্জ দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা তার ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাব। ধরো আমি একটা ক্ষার নিলাম, NaOH, এটা তীব্র ক্ষার। এবার এর ক্ষারগ্রাহিতা বলতে কি, এটা যেহেতু ক্ষার, এর অ্যাসিডগ্রাহিতা মানে কি, একটা ক্ষার একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, তাই তো, এটা আমরা ক্ষারের সংজ্ঞায় পড়েছি। এবারে ক্ষারের কোন আয়নটা রিপ্লেস হয়, OH, হাইড্রোক্সিল আয়নটা, তাই তো। NaOH HCl এর সাথে ধরো বিক্রিয়ায় উৎপন্ন করলো NaCl + H2, কটা OH, একটাই OH আছে, সেটাই রিপ্লেস হয়ে গেল। তাহলে এই যে একটা OH এর রিপ্লেসেবল OH কটা, হাইড্রোক্সিল মূলক একটা, তাহলে এর অ্যাসিডগ্রাহিতা বা অম্লগ্রাহিতা কত হবে, 1। তাহলে দেখি NaOH এর
মলিকিউলার ওয়েট বা আণবিক গুরুত্ব কত আমরা জানি। দেখো সোডিয়ামের অ্যাটমিক ওয়েটগুলো আমরা যোগ করি 23 প্লাস 16 প্লাস 1 40, তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে, এর মলিকিউলার ওয়েটকে যদি আমি এই ক্ষারের অ্যাসিড গ্রাহিতা 1, তাহলে 40ই হবে এর ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, 40 হবে ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার আমি কোনো দ্রবণের ওই নর্মালিটি কী করে বার করব? ধরে নাও তোমায় দিয়ে দেওয়া রয়েছে ভি লিটার টোটাল দ্রবণের আয়তন হচ্ছে ভি লিটারের মধ্যে ডাব্লিউ গ্রাম, ভি লিটার কি সলিউশন, তার মধ্যে ডাব্লিউ গ্রাম তোমার দ্রাবটা দ্রবীভূত রয়েছে, যার ইকুইভ্যালেন্ট ওয়েট দেওয়া আছে, ধরো ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তার ইকুইভ্যালেন্ট ওয়েট দেওয়া আছে ই। তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা কত হবে? গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে? ওই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক মানে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত রয়েছে, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে? গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হবে W/E, তাই তো? যদি আমি বলি কত মোল দ্রবীভূত রয়েছে, দ্রাব দ্রবীভূত রয়েছে সেখানে, তাহলে তোমাকে ওই দ্রাবের মলিকিউলার ওয়েট বলে দেওয়া থাকবে। ঠিক আছে, ধরো মলিকিউলার ওয়েট বলে দেওয়া আছে M, তাহলে এক্ষেত্রে তাহলে কত মোল সংখ্যাটা কত হতো বলতো? W/M হতো। আর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত? W/E, বুঝতে পারছো তো? W/E গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। এবার ভি লিটারে W/E গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, তাহলে তোমার 1 লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে? W/E/V, ঠিক তো? W/E/V, এটাই হচ্ছে নর্মালিটি। এবার এর একক কী হবে? ইকুইভ্যালেন্ট পার লিটার, দেখো। আর তোমার হচ্ছে আর একটা কথা মনে রাখতে হবে, নর্মালিটি বলো মোলারিটি বলো, এগুলো কিন্তু যেহেতু দ্রবণের আয়তনের ওপর নির্ভরশীল, এবং তোমরা জানো তরলের আয়তন যেহেতু উষ্ণতার ওপর নির্ভরশীল, সেই জন্য উষ্ণতার সাথে সাথে কিন্তু নর্মালিটি এবং মোলারিটি চেঞ্জ হতে থাকে। নর্মালিটি এবং মোলারিটি যেহেতু চেঞ্জ হয়, তাই উষ্ণতার ওপর কিন্তু নর্মালিটি বা মোলারিটি নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা চলো এইবারে আসছি মোলারিটি কি? নর্মালিটির মতোই দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে কোনো দ্রবণের প্রতি লিটার, এখানেও সেই দ্রবণের প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রাবের কত মোল দ্রবীভূত থাকে। এখানে আমরা বলি নর্মালিটির ক্ষেত্রে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে বলেছিলাম, কারণ এখানে তুল্যাঙ্ক ভারটা লাগছিল, এখানে আমার কি লাগবে? তার কত মোল দ্রবীভূত থাকে। তোমরা জানো 1 মোল পদার্থ মানে কি? 1 মোল পদার্থ মানে তার আণবিক ভর যা, ঠিক তত গ্রাম পদার্থকেই বোঝায়, তাই তো? আণবিক ভর যা সেটাই হচ্ছে 1 মোল কোনো পদার্থ। এইবারে দেখো, মনে করো ওই যে একটু আগে বললাম যে দেখো, যদি ভি লিটার কোনো সলিউশনের মধ্যে W গ্রাম, ভি লিটার সলিউশনে যদি W গ্রাম সলিউট থাকে, W গ্রাম যদি দ্রাব থাকে, তাহলে এবং তার মলিকিউলার ওয়েট যদি M বলে দেওয়া থাকে, তাহলে তার মোল সংখ্যা কত হবে? ওই দ্রাবের কত মোল দ্রবীভূত আছে আমাকে বলতে হবে W/M। মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা কত? W/M। তাহলে তার মোলারিটি কত হবে? দেখো, ভি লিটারে যদি W/M মোল থাকে, তাহলে 1 লিটারে কত মোল দ্রবীভূত আছে? W/M/V, তাহলে মোলারিটি কত হবে? W/MV হলো। তাহলে W/MV এটা হচ্ছে তার মোলারিটি, ঠিক। আর নর্মালিটির ক্ষেত্রে কি বলেছিলাম? ওই দ্রবণের নর্মালিটি কত হবে? W/EV,
এটা হচ্ছে নর্মালিটির এক্সপ্রেশন, আর এটা হচ্ছে মোলারিটির এক্সপ্রেশন। হলো, নর্মালিটি আর মোলারিটি গেল। এবার দেখি আমরা নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক কী। নর্মালিটি এবং মোলারিটির মধ্যে আমরা সম্পর্ক জানব। দেখো নর্মালিটি আবার আমি লিখছি, দেখো নর্মালিটি is equal to W by EV, আর মোলারিটি equals to W by MV। তাহলে নর্মালিটি এখন মোলারিটি যদি করা যায় তাহলে কি হবে, নর্মালিটি বাই মোলারিটি হলো W by EV ইন্টু MV বাই W, ইয়ে কী হলো M বাই E। তাহলে এখান থেকে কী দাঁড়ালো, নর্মালিটি, এটাকে যে এই রেশিওটাকে আমি x ধরি, তাহলে নর্মালিটি ইকুয়ালস টু x ইন্টু মোলারিটি। এবার তোমরা প্রশ্ন করো এক্সটা কি, এক্স ওই যে আগে বলেছিলাম এক্স হলো কোনো ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এক্স হলো কি, দেখো কোনো ক্ষারের ক্ষেত্রে তার অ্যাসিডগ্রাহিতা, কোনো অ্যাসিডের ক্ষেত্রে তার ক্ষারগ্রাহিতা, এবং লবণের ক্ষেত্রে কি হবে, তার মোট ক্যাটায়নিক বা মোট অ্যানায়নিক চার্জ। ঠিক আছে, মোট ক্যাটায়নিক মানে প্রতি সংকেত এককের একটা সংকেত একক যদি ধরা হয়, তোমরা জানো আয়নীয় যৌগতে সংকেত একক ধরা হয়, সংকেত এককে তার একটা সংকেত এককে তার মোট ক্যাটায়নিক বা অ্যানায়নিক চার্জ, তাই তো? কারণ এমকে এক্স দিয়ে ভাগ করলে আমরা ই পাই, তাহলে ভাবো এম বাই ই ইকুয়ালস টু এক্স, যেটা এখানে দেখানো হয়েছে, তাই তো? তাহলে নর্মালিটি, এটাই হচ্ছে নর্মালিটি এবং মোলারিটির সম্পর্ক। এই দিয়ে আমরা অঙ্ক আসতে পারে আমাদের, যে নর্মালিটি বলে দিল ওই দ্রবণের মোলারিটি বের করো, ঠিক আছে, এইরকম। এবার আসছি ফর্মালিটি। ফর্মালিটি কি, দেখো আয়নীয় যৌগের ক্ষেত্রে কি সংকেত, আয়নীয় যৌগের সংকেত কথাটা ব্যবহার করা যায়, সংকেত একক ব্যবহার করা যায়, কারণ আমরা জানি আয়নীয় যৌগের ক্ষেত্রে এই যে যেমন NaCl, Na2CO3, ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, এদের তো কোনো পৃথক অণুর অস্তিত্ব নেই। যেহেতু পৃথক অণুর অস্তিত্ব নেই, তাই এদের ক্ষেত্রে গ্রাম অণু, গ্রামাণবিক ওজন, মোল, এই সমস্ত শব্দগুলো খাটে না। তাহলে এদের ক্ষেত্রে কি বলতে হয়, সংকেত একক, হ্যাঁ, বা এদের গ্রামাণবিক ওজন না বলে বলা হয় হচ্ছে ফর্মুলা ওয়েট, ফর্মুলা ওয়েট। তাহলে ফর্মালিটির সংজ্ঞায় কি আসবে, একই রকম, প্রতি লিটার কোনো দ্রবণের প্রতি লিটারে কোনো দ্রাবের যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে তাকে ফর্মালিটি বলে। দেখো NaCl, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে গ্রাম সংকেত ওজন কত, গ্রাম সংকেত ওজন হচ্ছে NaCl এর ক্ষেত্রে সোডিয়াম 63, ওদিকে সোডিয়ামের 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, 58.5, তাই তো? 58.5 গ্রাম যদি সোডিয়াম ক্লোরাইড কোনো দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে তার ফর্মুলা, তাহলে বলতে হবে যে 1 ফর্মুলা ওয়েট বা ওজন 1 ফর্মুলা ওয়েট NaCl দ্রবীভূত রয়েছে, তার ফর্মালিটি তখন কত হবে, 1। ফর্মালিটি কীভাবে লেখা হয়, 1F। ঠিক আছে, আর একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে নর্মালিটি। যখন আমি লিখব যে কোনো দ্রবণের নর্মালিটি কত, নর্মালিটির একক হচ্ছে, দেখো এখানে বললাম আমি কি বললাম, ইকুইভ্যালেন্ট পার লিটার, তাই তো? ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে নর্মালিটির একক। বলবো দ্রবণের নর্মালিটি এত একক, নর্মালিটি এক্স ইকুইভ্যালেন্ট পার লিটার, নয়তো কি বলবো, ওই দ্রবণটা হচ্ছে এক্স নর্মাল দ্রবণ, ঠিক আছে? দ্রবণটা কি এক্স নর্মাল। আর যদি বলি ওই দ্রবণটার নর্মালিটি কত, নর্মালিটি এক্স ইকুইভ্যালেন্ট পার লিটার, হয় এটা বলবো, নাহলে বলবো দ্রবণটা এক্স নর্মাল দ্রবণ বা এক্স মোলার দ্রবণ,
যদি মোলারিটি হয় এক্স মোলার দ্রবণ বা দ্রবণের মোলারিটি কত, এক্স এক্স মোল পার লিটার। ঠিক আছে, হয় বলবো এটা ব্র্যাকেটের মধ্যে থাকে, বড় হাতের এম হবে, নর্মালিটির ক্ষেত্রে বড় হাতের এন। হ্যাঁ, হয় বলবো দ্রবণের মোলারিটি এক্স মোল পার লিটার, নয়তো দ্রবণটা এক্স মোলার সলিউশন, এক্স মোলার হচ্ছে দ্রবণটা। ঠিক আছে, দেখুন একটা বলে ফর্মালিটির ক্ষেত্রে কিভাবে লেখা হয়, এক্স ফর্মাল হলো 1 ফর্মাল দ্রবণ 1F, 2 ফর্মাল দ্রবণ 2F। ঠিক আছে, এটা শুধুমাত্র তোমার আয়নীয় যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য। কেমন?